তবে এটা উচিত নয় তা মেহেক জানে। অন্যদিকে ওদের লাশ দেখা শেষ হলে প্রিন্স রনিকে হুকুম দিল রাশেদ হাসানের লাশ যেন আজকের মধ্যেই কোবরার কাছে পাঠানো হয়, সাথে একটা চিঠি। অবশ্য চিঠি না বলে কোবরার জন্য বার্তা বললে ভুল হবে না। বার্তায় লেখা, আজকের রাতটুকু কোবরার তুই যত খুশি আনন্দ করে নে। আগামীকাল তুই এই প্রিন্সের মেহমান হয়ে যাবি। যেখানেই লুকাস না কেন আমার হাতে ধরা তোকে পড়তেই হবে। বাগানে আরো কিছু কাজ ছিল, তা শেষ করে প্রিন্স অফিসে গেছে। বাসায় এসেছে কিছুক্ষণ আগে। অবশ্য বাসায় আসার পর মেহেক দুর্বল শরীর নিয়ে ওর পিছনে ঘুরঘুর করছিল, যা থেকে প্রিন্স বিরক্তি হয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এখন দরজা খোলা পেলে মেহেক রুমে ঢুকে যেতে পারে ভেবে দরজা বন্ধ করে রুমে বসে ফুটেজ দেখা ভালো হবে ভেবে ফুটেজগুলোর পেন ড্রাইভ ল্যাপটপে লাগিয়েছে। ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। সে সময় শুনতে পেল, এতটুকুতে কোবরাকে ঘায়াল করতে পারবি না। তোর থেকে তেজি মাগিরা আমার কাছে এলে বিড়াল হয়ে যায়। তুই তো শালি তাদের তুলনায় পানি ভাত। তবে প্রিন্সের শেষ পর্যন্ত দেখে ঠিক থাকতে পারিনি। কোবরা রুম থেকে চলে গেলে মেহেককে নিচের দিকে তাকাতে দেখে প্রিন্সও তাকায়। স্ক্রিনে নিজের সন্তানের করুণ অবস্থা দেখে প্রিন্স চিৎকার করে না বলে উঠল। প্রিন্সের মনে হচ্ছে ওর চোখের সামনে সব হচ্ছে। সেদিন তো সন্তানকে রক্তাক্ত দেহ দেখেছে, কিন্তু কিভাবে এমন হয়েছে তা জানতো না। বাবা হয়ে সন্তানের এমন পরিণতি সহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। সেখানে প্রিন্স তো অন্য সবার থেকে আলাদা। প্রিন্সের ইচ্ছে করছে এই মুহূর্তে কোবরার রক্ত দিয়ে গোসল করতে। কোবরার সাহস হলো কি করে ওর স্ত্রীর দিকে নজর দেওয়ার। মেহেকের দিকে হাত বাড়ানোর আগে একবারও কি কোবরার মনে হয়নি আমি জানলে ওর কি অবস্থা করব? প্রিন্স নিজেকে ঠিক রাখতে পারছে না। রাগের মাথায় রুমের মধ্যে ভাঙচুর করছে, কিন্তু প্রিন্সের রুম সাউন্ড প্রুফ হওয়ার কারণে শব্দ রুম থেকে বের হচ্ছে না। প্রিন্সের হাত কেটে রক্ত ঝরছে, সেদিকে তার খেয়াল নেই। প্রিন্সের কাছে বাহিরের এই সামান্য ব্যথা কিছুই না, এর থেকে শতগুণ বেশি কষ্ট বুকের মধ্যে হচ্ছে। কেন সে আরো আগে মেহেককে খুঁজে পায়নি? ওর এত ক্ষমতা টাকা থেকে কি লাভ হয়েছে যদি তার স্ত্রী সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে না পারে? প্রিন্স বিড়বিড় করে বলছে, আবার স্ত্রীর সতীর্থ রক্ষা পাওয়ার জন্য খুশি হব, নাকি সন্তান হারানোর জন্য দুঃখ প্রকাশ করব? মেহেক, তুমি কেন আমাকে ছেড়ে ওই রাশেদ হাসানের সঙ্গে গেলে? তুমি সেদিন না খেলে আমার বাচ্চা হারাতে হতো না। তোমার ভুলের জন্য কোবরার মতো কীট তোমার শরীরে হাত দিয়েছে। যে আমি তোমার দিকে কারো নজর সহ্য করতে পারি না, সেই আমি তোমার শরীরে ওই জানোয়ার স্পর্শ করেছে, তা সহ্য করবো কেমনে? তোমার যে সৌন্দর্য দূর থেকেও কারো দেখার অধিকার আমি দেইনি, তা ওই তোমার কীট কাছ থেকে দেখেছে। শেষ মুহূর্তে আল্লাহর ইচ্ছে আমার সন্তান তার জীবনের বিনিময়ে তোমার সতীর্থ রক্ষা করেছে। মেহেক, পৃথিবীতে আসার আগেই জীবন দিয়ে তোমাকে কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। জানো মেহেক, এতদিন তোমাকে দেখলে আমার সন্তানের রক্ত মাখা মাংস বিন্দু চোখের সামনে ভেসে উঠত, কিন্তু এখন তো সেই সাথে তোমার আর কোবরার ধস্তাধস্তির দৃশ্য ভেসে উঠবে। আমি জানি সেদিন যা ঘটেছিল বা ঘটতে যাচ্ছিল এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু বাড়িতে থেকে পালিয়ে ভুল তো তোমার হয়েছে মেহেক। কোবরাকে তোমার কাছে পৌঁছানোর রাস্তা তো তুমি তৈরি করে দিয়েছ। চিৎকার করে কথাগুলো বলে পা দিয়ে টি টেবিলে জোরে লাথি মারে। টেবিল ছিটকে রুমের এক কোনায় পড়ে। টেবিলের কাজ ভেঙে রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। প্রিন্স রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, চোখ লাল টকটকে হয়ে গেছে। মনে হচ্ছে চোখের মধ্যে আগুনের ফুলকি আছে। এই মুহূর্তে মেহেক ওর সামনে থাকলে চোখের আগুনে মেহেককে ভস্ম করে দিত। প্রিন্স যখন রাগে দিশাহারা হয়ে পড়েছে, সে সময় প্রিন্সের মোবাইলে একটা ফোন আসে। ফোনের দিকে তাকিয়ে ওর গার্ডের নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে বলল, আমি তা আসা পর্যন্ত ওর দিকে নজর রাখ। ও তোর নজরের বাহিরে চলে গেলে তোকে পৃথিবীর বাহিরে পাঠাবো, কথাটা মনে রাখিস। প্রিন্স গার্ডের সাথে কথা শেষ হলে রনিকে ফোন করে বলল, রনি, এই মুহূর্তে হেলিকপ্টার ঠিক করো, যশোরের বেনাপোল যেতে হবে। রনি প্রিন্সের কথা শুনে অবাক হয়ে বলল, বস, এত রাতে ওখানে যেতে চাচ্ছেন, কোনো সমস্যা? রনি, এত কথা বলার সময় নেই, তুমি জলদি ব্যবস্থা করো। ফোন কাটার সাথে সাথে দরজা নকের শব্দ কানে ভেসে গেল। প্রিন্স মনে করেছে মেহেক এসে নক করছে, তাই দরজা খুলেনি। কারণ এই মুহূর্তে মেহেককে দেখলে রাগের মাথায় কিছু করে ফেলবে। তার জন্য পরে আফসোস হোক তা চাচ্ছে না। তবে ওর এতক্ষণ হাতের দিকে খেয়াল আসে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মেডিকেল কিট বক্স বের করে পভিসেপ দিয়ে হাত পরিষ্কার করে গজ দিয়ে বেঁধে রাখে।
প্রিন্স নিজের দুর্বলতা মেহেককে কেন কাউকেই দেখাতে চায় না। এদিকে তখন থেকে অনবরত দরজায় নক হচ্ছে দেখে প্রিন্স রেগে দরজা খুলে মেহেক ভেবে কিছু বলতে যাবে, তার আগেই সাখাওয়াতকে দরজার সামনে দেখে বলল। বাবা তুমি এ সময় এখানে? সাখাওয়াত প্রিন্সের কথা শুনে মন খারাপ করে বলল, আমি বুঝি তোর রুমে কাছে আসতে পারি না। ছি ছি বাবা, এসব কি ধরনের কথা? তুমি শুধু আমার রুমের কাছে কেন, আমার রুমেও আসার অধিকার আছে। এসব কথা বলে আমাকে ছোট করছো কেন? ছোট ছোট করছি না বাবা, আমি দেখলাম ছেলেটা আমার আগের মতোই আছে কিনা। প্রিন্সের এই মুহূর্তে কথা বলতে একটু ভালো লাগছে না, তাই সাখাওয়াত হোসেনকে বলে, রাত অনেক হয়েছে বাবা, তুমি গিয়ে বিশ্রাম নাও। এমনিতেই আজকাল তোমার শরীর ভালো যাচ্ছে না। সারাদিন তো বিশ্রাম করছি, তাছাড়া তোর সাথে আমার কথা আছে, সেই জন্য এখানে আসা। কথাটা বলে প্রিন্সের রুমের মধ্যে ঢুকে রুমের বিধ্বস্ত অবস্থা দেখে সাখাওয়াত চমকে যায়। প্রিন্সকে জিজ্ঞেস করে, রুমের অবস্থা এমন বিধ্বস্ত কেন? তোমার রুম দেখে মনে হচ্ছে এখানে ভূমিকম্প হয়েছে। তেমন কিছু না। বাবা তুমি কি বলবে বলো? সাখাওয়াত হোসেন জনকে ডেকে রুম ক্লিন করতে বলে। প্রিন্সের হাত ধরে টেনে নিয়ে সতর্কভাবে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। প্রিন্সকে নিজের রুমে নিয়ে বিছানায় গিয়ে বসে বলল, বাবা তোর অভ্যাস আগের মতোই রয়ে গেছে, রাগ উঠলে সব নষ্ট করে শান্ত হতে পারিস না। প্রিন্স সাখাওয়াত হোসেনের কথা শুনে কিছু বলল না। সাখাওয়াত হোসেন ছেলের দিকে তাকিয়ে বললেন, প্রিন্স, মেয়েকে এমন অবস্থা দেখে আমার মা খারাপ লাগছে। মেয়েটার চোখের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাবা এই মুহূর্তে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মেঘ ভুল করেছে, এটা কি তবে ওর দিকে একবার ভেবে দেখ। ছোট থেকে রাশেদ হাসানকে বাবা মনে করে বড় হয়েছে। কোনো মেয়ে কি তার বাবাকে অবিশ্বাস করতে পারে? ও তাই ওর বাবাকে অবিশ্বাস করতে পারেনি, কারণ ও জানতো না ও যাকে বিশ্বাস করছে সে ওর বাবা না, বরং বাবা ও মায়ের খুনি। আর তোকে বিশ্বাস করার মতো সম্পর্ক কি তুই ওর সাথে গড়তে দিয়েছিস? মেয়েটার কাছে সবসময় নিজেকে খারাপ প্রমাণ করেছিস। তাহলে তুই বল, ও তোকে কিভাবে তখন বিশ্বাস করতো? মেয়েকে বুদ্ধিমান একটা মেয়ে, তাই তো এইসব জেনে নিজের ভুল হয়েছে তা স্বীকার করেছে। তোর আগে পিছে ঘুরঘুর করছে তোর কাছে ক্ষমা পাওয়ার জন্য। ওর মধ্যে আমি অনুশোচনা দেখতে পেয়েছি, সেখানে এদিক থেকে ভালো ও নিরাপদ। বাবা তুমি যাকে নিরপরাধ বলছো তার জন্য আজ আমাকে সন্তান হারানোর ব্যথা সহ্য করতে হচ্ছে। সন্তান শুধু তোর একার ছিল না, তুই যেমন বাবা হতি তেমনি মেঘ হতো তোর মা। আমি জানি মেঘকে থেকে তোর কষ্ট কম নয়, কিন্তু বাবা আমার ছেলেরা ঝড় তুফান কষ্ট ব্যথা সব কিছু সহ্য করতে পারে যতটা সহজে মেয়েরা তা পারে না। তারা নিজেদের যতই বাঘিনী মনে করুক না কেন, তাদের মন হয় কোমল। দিন শেষে তাদের প্রয়োজন হয় একটা শক্ত কাঁধের, যেখানে মাথা রেখে দুঃখের বিলাস করতে পারে। আমি কি বোঝাতে চাইছি তুই বুঝতে পেরেছিস বাবা? বাবা আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি ঘুমাও, আমি আসছি। কথাটা বলে প্রিন্স নিজের রুমে চলে যায়। রুমে আসা মাত্র ওর মোবাইল রনির ফোন পায়। প্রিন্স রনির ফোন পেয়ে রেডি হয়ে বের হয়ে যায়। পরের দিন রাতে এই তোরা এটা কি করছিস? আমার মেহমান খানায় এত বড় একজন লোকের পায়ের ধুলো পড়েছে, আর তোরা কিনা তার আপ্যায়ন না করে বেচারাকে বেঁধে এনেছিস। প্রিন্সের কথা শুনে বেঁধে রাখা লোকটা বলল, প্রিন্স তুই ভুল করছিস, সাপের লেজ দিয়ে কান চুলকালে ছোবল খেতে হয়, মনে রাখিস। যেখানে বিষ দাঁত থাকবে না সেখানে ছোবলে ভয় কিসের? আর যতই লাফালাফি করিস আজকে তো রক্ষা নেই। পরিবারের মতো অকালে মরতে না চাইলে আমায় ছেড়ে দে। ওই শাস্তি না দিয়ে ছাড়বো বলে তো ধরে আনা হয়নি। তবে শালা তোকে আমি জানে মারবো না। মেয়ে মানুষ দেখলেই তোর লালা ঝরে, তাই না? বিছানা গরম করতে নিত্য নতুন সুন্দরী মেয়ে দরকার হয় তোর, তাই তো? তবে আজকে থেকে তোর পাশে যদি আগুন সুন্দরীও আসে, চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারবি না। আমার শত্রুদের ভয়ঙ্কর ভাবে খুন করাই আমি তোকে জীবিত ছেড়ে দিব, কিন্তু তুই বেঁচে থেকে প্রতিটা মুহূর্ত তোর কাছে মনে হবে মৃত্যু যন্ত্রণা, এর থেকে ভালো। এটা প্রিন্সের ওয়াদা। দেখ প্রিন্স, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আমাকে কি তোর এলাকার পাতিমস্তান ভেবেছিস? যা ইচ্ছে তা করবি। তোর যেমন টাকা, লোকবল ও ক্ষমতা আছে, আমারও তা আছে। আমি কিন্তু কোবরা, এটা ভুলে গেলে চলবে না।
তোকে আমার কাছে নেড়িকুত্তার থেকেও ছোট মনে হচ্ছে। যে ব্যক্তি নিজেকে বাঁচাতে ভাই ও নাবালক সন্তানকে পর্যন্ত বলি দিতে চায়, সে আর যাই হোক মানুষ না, জানোয়ারের থেকেও অধম। প্রিন্সের কথা শুনে কোবরার রাগে শরীর কাঁপছে, তবু কিছু করতে পারছে না, কারণ প্রিন্স ওকে বেঁধে রেখেছে। কোবরা কি ভেবেছে আর কি হলো? ইস, আর একটু হলেই সে ভারত চলে যেত। এই 7 দিন দেশ ছাড়ার কম চেষ্টা তো করেনি কোবরা। 3 বার বিমানবন্দরে গিয়েও দেশ ছাড়তে পারেনি, কারণ ওর আগে প্রিন্স ওখানে উপস্থিত হয়। ওর সামনে দাঁড়িয়ে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু বন্দি করে না। প্রিন্স হারামজাদার জন্য আকাশপথে দেশ ছাড়তে ব্যর্থ হলো। তবু মনে একটু আশা ছিল, একবার ভারতে যেতে পারলে কেল্লা ফতে, প্রিন্স ওকে ধরতে পারবে না। কিন্তু না, প্রিন্স নামের আপদ ওর পিছু ছাড়ছে না। কোবরা দেশ ছাড়ার সুযোগ খুঁজছে। এর মধ্যে সিকান্দার মির্জার ক্ষতবিক্ষত লাশ এবং সাথে একটা চিঠি ওর জন্য প্রিন্স উপহার পাঠায়। তা দেখে কোবরা ঘাবড়ে যায়, কারণ কোবরা লোকমুখে প্রিন্সের হিংস্রতা অনেক আগেই জেনেছে। কি সব ভয়ঙ্কর পদ্ধতিতে প্রিন্স তার শত্রুদের মৃত্যু দেয়, তা জানতে পেরে বাঁচতে মরিয়া হয়ে ওঠে। কোবরা প্রিন্সকে প্রস্তাব দেয় ওকে ছেড়ে দেওয়ার, দরকার হলে ওর পরবর্তীতে ওর ভাই ও সন্তানকে খুন করতে পারে। কোবরা বাধা দিবে না, তবু যেন ওকে না মারে। কোবরা তার প্রাণপ্রিয় ভাই ও সন্তানের জীবনের বিনিময়ে নিজেকে বাঁচাতে চেয়েছে, কারণ কোবরা শেষ হলে তো ওদের অস্তিত্ব থাকবে না। তাই কোবরা মরার পরে ওরা মরে লাভ হবে না, এর থেকে ওদের জীবন যদি কোবরার জীবন বাঁচাতে পারে সেটাই লাভ। কিন্তু এই হারামজাদা ওর প্রস্তাবে তো রাজি হয়নি, উল্টে এসব কথা রেকর্ড করে তার ভাই ও সন্তানকে শুনিয়ে ক্ষান্ত হয়নি। তাদের আস্থা দিয়েছে তাদের জীবনে প্রিন্স হারামজাদা বেঁচে থাকতে কোনো আঁচ আসতে দিবে না। তখন থেকে কোবরা যে কোনো উপায়ে দেশ থেকে পালাতে উঠে পড়ে লেগেছে। সেজন্য গতকাল সকালে লোকাল বাস ভেঙে কতটা কষ্ট করে যশোরের বেনাপোল পর্যন্ত পৌঁছেছে। সীমান্ত দিয়ে ভারতে যাবে। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও প্রিন্সের নজর এড়াতে সাধারণভাবে এ পর্যন্ত পৌঁছেও শেষ রক্ষা হলো না। ওখানেও এই হারামজাদা উপস্থিত। কোবরা তো জানে না প্রিন্স কি চিজ। এমনি এমনি তো ওকে সেদিন প্রিন্স ছাড়েনি। প্রিন্স ওকে ছেড়ে দিয়ে যে নজরবন্দি করে রেখেছে তা তো কোবরার জানা নেই। কোবরা যখন 1 সপ্তাহ স্মৃতিচারণ করছিল, সে সময় প্রিন্স হকি স্টিক দিয়ে কোবরার পায়ে বাড়ি মারে। কোবরা ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। প্রিন্স তা দেখে আরো জোরে জোরে বাড়ি দিল। কোবরা চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, আমাকে আঘাত করবি না শালা, তুই একটা হিজড়া, সেজন্য আমায় বেঁধে রেখে মারছিস। পুরুষ যদি হয়ে থাকিস তো আমায় ছেড়ে দেখ। কুত্তার বাচ্চা, তোর পুরুষত্বের গান আজ বের করবো। এই রনি, এটার বাঁধন খুলে দাও। বস, ওর কথায় কান দিবেন না, ও আপনাকে উত্তেজিত করতে চাচ্ছে। রনি, তোর বসের জন্য চুড়ি নিয়ে আয় শালা হিজড়া। 1 মিনিট অপেক্ষা কর, তোর হাত খুলে দিচ্ছি, তারপর দেখছি আমাদের বস কি। কথাটা বলে রনি কোবরার হাত খুলে দেয়। কোবরা এই সুযোগে অপেক্ষা ছিল। রনি ওর হাত খুলে দিতে রনির কোমর থেকে পিস্তল নিয়ে ওর মাথায় ঠেকিয়ে প্রিন্সকে বলে, আমাকে যেতে দে, না হলে ওর মাথার খুলি উড়িয়ে দেব। দে উড়িয়ে। সত্যি সত্যি দেবো কিন্তু। এবার তুই ওর খুলি উড়িয়ে না দিলে আমি তোরটা উড়িয়ে দেব। কোবরার আগে রনির মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার চেপে ধরে, কিন্তু কোনো গুলি বের হয় না। রনি কোবরার অবস্থা দেখে হো হো করে হেসে তোর বলল, ঘটে বুদ্ধি নেই, থাকলেও ভুল করতি না, থাকলেই ভুল করতি না। আর বস আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে, সে নিশ্চয়ই তোর হাতে আমাকে ছেড়ে যাবে না। তোর ভাদন খোলার আগেই বস সবার চোখের আড়ালে আমার পিস্তল থেকে গুলি বের করে নেয়। হা হা হা। আর তুই ফাঁকা পিস্তল নিয়ে বাহাদুরি করছিস। রনি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আর সবাইকে বলছি, আমি না বলা পর্যন্ত কেউ সামনে আসবে না। এমনকি কোবরা আমাকে আঘাত করলেও তোমরা কেউ কোবরাকে ধরবে না। ক্লিয়ার? সবাই ইয়েস বস বলল। প্রিন্স যখন সবাইকে সতর্ক করেছে ওদের মধ্যে না আসতে, সে সময় কোবরা পিছন থেকে পিস্তল দিয়ে প্রিন্সের মাথায় জোরে আঘাত করে। প্রিন্সের মাথায় থেকে রক্ত বের হচ্ছে। তা দেখে গার্ডেরা কোবরাকে ধরতে নিলে প্রিন্সের হুঙ্কার শুনে সবাই ভয় পেয়ে পিছনে সরে যায়। প্রিন্স কোবরার দিকে ঘুরে হকি স্টিক দিয়ে মাথার এক সাইডে বাড়ি দেয়। সেখান থেকে গলগল করে রক্ত বের হয়। কোবরা হাত দিয়ে মাথা চেপে ধরে। প্রিন্স তা দেখে বলল, তোর মাথার মাঝখানে একটা বাড়ি দিলেই তুই শেষ হয়ে যাবি। জেনেও কেন দেয়নি জানিস? কারণ তোর এত সহজ মৃত্যু হতে পারে না।
কথাটা বলে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। কোবরা চিৎকার করে বলছে, প্রিন্স আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে ভাই, আমাকে ছেড়ে দে। তুই আমার স্ত্রীর চিৎকার শুনে মজা নিয়েছিস? দেখ, আজকে তোর চিৎকার শুনে ওরা মজা নিচ্ছে। এখন কেমন লাগছে? প্রিন্স কোবরাকে মেরে মেরে আধমরা করে ফেলেছে। এখন ওকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পালা। প্রিন্স গার্ডের ইশারায় ওখান থেকে বাঘা নামের কুকুরটাকে ছাড়তে বলল। বাঘা ছাড়া পেয়ে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্স চোখে কিছু একটা ইশারা করতে বাঘা ঝাঁপিয়ে পড়ে কোবরার ওপর। তবে বাঘা কোবরার অন্য কোথাও আঘাত করেনি, শুধু মেইন পয়েন্টে কামড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে ওখান থেকে চলে গেছে। ওদিকে বাঘা নামের কুকুরের কামড়ে কোবরা ওর সাথে ধস্তাধস্তি করে, কিন্তু প্রিন্স মেরে ওর ডান হাত ভেঙে দিয়েছে, তাই বাঘাকে সরাতে পারেনি। বাঘা ওর মেইন পয়েন্ট যখন কামড়ে ছিঁড়ে, সে সময় ওর জান বের হয়ে যাচ্ছিল। এক সময় ছটফট করতে করতে কোবরা জ্ঞান হারিয়ে ফেলে। প্রিন্স কোবরার কাছে এসে অজ্ঞান দেখে রনিকে বলল, রনি, ওকে হসপিটালে ভর্তি করাবে। ডাক্তারকে বলবে যত টাকা লাগুক আমি দিব, তবু ওকে বাঁচতে হবে। রনি গার্ডদের সাহায্যে কোবরাকে নিয়ে গেছে। প্রিন্স এখানে সবকিছু পরিষ্কার করে বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে ঢুকে নিজের রুমের দিকে যাচ্ছে, সে সময় মেহেকের সাথে দেখা হয়। মেহেক প্রিন্সের কপালের এক সাইডে রক্ত দেখে ভয়ে আটকে ওঠে। হঠাৎ করে প্রিন্সের কপালে রক্ত দেখে মেহেকের বুকের বাম পাশ চিনচিন করে। সকালে তো সুস্থ ছিল, হঠাৎ মানুষটির কিভাবে এমন হয়েছে তা ভেবে অস্থির হয়ে পড়ে। দুদিন ধরে প্রিন্সের একটু দেখা পেতে মেহেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা পায় না। ইদানিং মেহেকের নজর প্রিন্সে আটকে থাকতে চায়, কিন্তু প্রিন্স ওকে সেই সুযোগ দেয় না। আজকেও সন্ধ্যা থেকে অপেক্ষা করেছে প্রিন্সের দেখা পেতে, কিন্তু পায়নি। তাই তো মেহেক ভেবেছিল ঘুমাতে যাওয়ার আগে যদি একবার প্রিন্সকে দেখতে পারতো তাহলে চোখটা জুড়াতো। সেজন্য প্রিন্সের সাথে দেখা হওয়ার আশায় তার রুমের কাছে কয়েকবার চক্কর দেওয়ার পর তার দেখা পায়। মেহেক প্রিন্সকে রুমের দিকে যেতে দেখে এগিয়ে আসলো। এসে প্রিন্সের কপালে রক্ত দেখে অস্থির হয়ে প্রশ্ন করে, আপনার কপালে রক্ত কেন? কাটলেন কি করে? নিজের একটু খেয়াল রাখবেন তো নাকি? কথাগুলো বলে মেহেক প্রিন্সের কাছে গিয়ে কপালে হাত দিতে গেলে প্রিন্স সরে গিয়ে বলে, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না মেহেক মির্জা, নিজেকে নিয়ে ভাবেন। কথাটা বলে প্রিন্স মেহেককে পাশ কাটিয়ে রুমে চলে যেতে নেয়। মেহেক প্রিন্সের হাত ধরে ফেলে। এমন কাজে প্রিন্স চমকে মেহেকের দিকে তাকে কিছু বলতে যাবে, তার আগে মেহেক প্রিন্সকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিন্সের বুকে আছড়ে পড়ে। দুই হাত দিয়ে প্রিন্সের পিঠে খামচে ধরে বলে, মানছি তো আমি ভুল করেছি, শুধু ভুল নয়, রীতিমতো আপনার কথা না শুনে পাপ করেছি, যার শাস্তি পেয়েছে আমার সন্তান। বিশ্বাস করুন, আমি না সত্যি তখন বুঝতে পারিনি এমন হবে, তাহলে কখনোই এমন করার সাহস করতাম না। আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমার যে বড্ড কষ্ট হয়, আপনি তা বুঝতে পারেন না। মেহেকের কথা শুনে প্রিন্স রেগে মেহেককে নিজের কাছ থেকে সরিয়ে হিসিয়ে বলে, মানলাম তুই জানতি রাশেদ মির্জা তোর বাবা না, মানলাম তুই জানতি না রাশেদ মির্জা তোর বাবা না, তাই আমার থেকে তোর কাছে তাকে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। কিন্তু তুই একজন মা হয়ে সন্তানকে গুলি করে মারতে চেয়েছিলি, তা আমি ভুলবো কি করে? তুই আমার ভালোবাসা ফুলকে পাপ বলিসনি। সেদিন মুখে যা এসেছে তাই বলেছিস। সেটা মনে হলে আমার বুকের মধ্যে আগুন জ্বলে, বুঝেছিস? তোকে দেখলে আমার রাগ উঠে, তাই ভালো থাকতে চাইলে আমার থেকে দূরে থাকবি। প্রিন্সের কথা শুনে মেহেক হতভম্ব হয়ে গেছে। তবে একটু ভেবে দেখে প্রিন্স তো ভুল কিছু বলেনি, দোষ যেহেতু করেছে এখন শাস্তি তো পেতেই হবে। কথাটা ভেবে প্রিন্সের দিকে তাকিয়ে বলল, আপনার সব অভিযোগ আমি স্বীকার করছি, কিন্তু এসব কিছুর মধ্যে একটা কথা আছে যা আপনি জানেন না, যা আমি আপনাকে জানাতে চাই। আমার যা জানার দরকার তা জানি, আর কিছু জানতে হবে না। আর আমার মতো মাফিয়াদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে হয় না। মেহেকের হৃদয় প্রিন্সের কথার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তবু একটু সাহস জুগিয়ে বলল, আমি খারাপ হতে পারি, বাট এতটাও খারাপ না যে নিজের সন্তানকে মারতে চাইবো। আসলে আমি জানতাম না যে আমি সত্যি সত্যি মা হতে চলেছি। তবে এটা